আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির এবং আমি নাদিরা আশরাফ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মন্ত্রিসভার শপথ সোমবার। শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির। শপথ নিয়েছেন নবনির্বাচিত 290 এমপি। এবারও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ মহাজোট এমপিদের। শপথ নেননি ঐক্যফ্রন্টের এমপিরা। প্রশ্নেই ওঠে না শপথের, বলেছেন মির্জা ফখরুল। ভোটে অনিয়মের প্রমাণসহ ইসিতে স্মারকলিপি ধানের শীষ প্রার্থীদের। সরকারই থাকতে চায় জাতীয় পার্টি, তবে সিদ্ধান্ত নেবে মহাজোট, বলেছেন দলটির নেতারা। কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন জাপা চেয়ারম্যান এরশাদ। নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের আলামত মিলেছে ডাক্তারি পরীক্ষায়। মূল ইন্ধনদাতা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ 5 জন গ্রেফতার। সংবাদ শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। 1952 সালে ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার বিকেল 3:30টায়, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেল 4:15টায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গভবনে পৌঁছলে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সময় তাকে শুভেচ্ছা জানানো হয়। এরপর সৌজন্য সাক্ষাতে দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। টানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাষ্ট্রপতির সাথে এটাই প্রথম সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনি পড়াবেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। পরে সংসদীয় দলের প্রথম সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এবারের সংসদ গত সংসদের মতো কার্যকর ও গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশাবাদ আওয়ামী লীগের নেতাদের। এছাড়া গণরায় মেনে নিয়ে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলেও আশাবাদ আওয়ামী লীগের। বৃহস্পতিবার সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানের শুরুতেই শপথ নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এবার টানা তৃতীয় মেয়াদে জাতীয় সংসদের নেতা হলেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ কার্যকর ও গঠনমূলক হবে বলে আশাবাদ জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। নবীন প্রবীণের সমন্বয়ে এক্সপেরিয়েন্স এবং এনার্জি ব্লেন্ড হবে, একটা ভালো সমন্বয় হয়ে এখানে এই পার্লামেন্ট একটা ফাংশনাল পার্লামেন্ট হবে, এটাই প্রত্যাশা। বাংলার গণমানুষের নন্দিত নেত্রী, তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন। আজকে আমরা সর্বসম্মতিক্রমে তাকে
সংসদীয় নেতা নির্বাচিত করেছি। জাতীয় পার্টি তো বিরোধী দল হিসেবে আমার মনে করি যে ওই পর্যায়েই তারা থাকবে। আমরা আশা করি যে তারা যদি বিরোধী দল থাকে তাহলে সরকারের বিভিন্ন দোষ ত্রুটি এবং কোনটা সংসদ এবং বাস্তব সমালোচনা প্রাণবন্ত দেবে এবং সমালোচনার মাধ্যমে আমরা সরকারি দল সংশোধিত হতে পারবো। আমরা আশা করি যে সমস্ত ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রদত্ত ভোটারদের প্রতি সম্মান রেখেই তারা শপথ নেবেন। নির্বাচনে তরুণদের প্রাধান্য দেওয়া আওয়ামী লীগের নবীন ও তরুণ সংসদ সদস্যরা সংসদে কার্যকর ভূমিকা রাখার কথা জানান। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, এই ধারাবাহিকতাটা বজায় রাখাই আমাদের মূল চ্যালেঞ্জ। সংসদ সদস্য হয়েছেন এবং খেলা সামনে বিশ্বকাপ একসাথে দুইটা আছে, দেখি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন তারা, এবং এই আশা আকাঙ্ক্ষার জায়গাটাকে ধরে রাখাটা হবে আমাদের সবার মূল কাজ। আমরা আজকে যারা নতুন আসছি, আমরা চাই এই নতুন প্রজন্ম, আমরা সকলকে নিয়েই দেশ গড়তে চাই, সকলের সমর্থন নিয়ে দেশ গড়তে চাই। আমি দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই, কারণ আমরা কিন্তু দেশ কিন্তু করছি আমরা সবাই আলটিমেটলি, সেজন্য আমরা সবাইকে নিয়ে কাজ করে, যারা প্রবীণ আছে তারা, যারা তরুণ আছে, সবাইকে নিয়ে কাজ করে দেশ গড়ার উপলক্ষে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। 2009-2014 পর এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। 1996 সালে সপ্তম সংসদেও সংসদ নেতার ভূমিকায় ছিলেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। রক্ষুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার কাছে স্মারকলিপি দিয়ে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে অন্ধকারে নেওয়া হয়েছে। বিজয়ী ঐক্যফ্রন্ট সদস্যদের শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুর 12টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করা প্রার্থীদের বৈঠক। বিএনপি 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থীরা বৈঠকে অংশ নেন। বৈঠকে নির্বাচনের নানা অনিয়মের তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন প্রার্থীরা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত 7 জন শপথ নিচ্ছেন না। নির্বাচনের ট্রাইব্যুনালে প্রত্যেক প্রার্থী তারা তাদের অভিযোগগুলো এবং এই নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবেন। শপথ তো পার হয়ে গেছে, শপথ কি নেব আমরা? প্রত্যাখ্যান করে শপথ থাকে নাকি? আর একটাই কথা, আমরা শপথ নিচ্ছি না। এরপর বৈঠকে পাওয়া নির্বাচনে অনিয়মের তথ্যপাত্র নিয়ে নির্বাচন কমিশনে যায় একটি প্রতিনিধি দল। নির্বাচন বাতিল চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের আগের রাতে আইন শৃঙ্খলা বাহিনী ভোট গ্রহণ কর্মকর্তার সহায়তায় আওয়ামী কর্মী সন্ত্রাসী বাহিনী 30 থেকে 60% ভোট কেটে ব্যালট বাক্স ভর্তি করা হয়। সেই নির্বাচন দিন সকালে পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়। 100 বার ভোট কাস্ট করা হয়, যা ছিল নজিরবিহীন, বাস্তবে একেবারেই অসম্ভব। দীর্ঘ 10 বছর ভোটাধিকার বঞ্চিত জনগণকে প্রতারণা জালিয়াতের মাধ্যমে আবারও বঞ্চিত করার দায় নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। এবারের যে নির্বাচন হয়েছে এটা জাতির সঙ্গে একটা মকারি, ক্রুয়েল মকারি, এবং একই সঙ্গে একটা জাতিকে অন্ধকারের দিকে পুরোপুরি নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যই আমরা এই নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং অনতিবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছি। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে ঘিরে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সরকারেই থাকতে চায় জাতীয় পার্টি, তবে সিদ্ধান্ত নেবে মহাজোট, বলেছেন জাতীয় পার্টির নেতারা। কয়েকদিনের মধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ শপথ নেবেন বলেও জানিয়েছেন তারা। এদিকে মহাজোটের শরিক নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেছেন, বড় ম্যান্ডেট, তাই প্রত্যাশা অনেক বেশি, তা পূরণই হবে বড় চ্যালেঞ্জ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ অসুস্থ থাকায় তাকে ছাড়াই দলটির বাকি 21 নবনির্বাচিত এমপি বৃহস্পতিবার জাতীয় সংসদে শপথ নেন। পরে দলের সংসদ কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তারা।
তবে রওশন এরশাদই থাকবেন নাকি জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা হিসেবে নতুন মুখ দেখা যাবে সে সিদ্ধান্ত নিতে পারেনি দলটি। 288 আসনে কিন্তু মানুষ ভোট দিয়েছে আপনার মহাজোটের পক্ষেই, সুতরাং আপনাকে ধরে নিতে হবে যে মানুষ বড় ধরনের কোনো বিরোধী দল বর্তমান চায় না, তারা সরকারের উপর সন্তুষ্ট। সরকারে বা বিরোধী দলে কোথাও থাকতে আমাদের কোনো আপত্তি নাই, তবে আমাদের সংসদ সদস্যদের কথা হচ্ছে যেহেতু দেশের মানুষ 288 আসনে মহাজোটকে দিয়েছে সরকার গঠন করার জন্য, সুতরাং আমাদের সংসদ সদস্যরা তাদের এলাকার উন্নয়নের জন্য, সারা দেশের উন্নয়নের জন্য তারা মহাজোটের সঙ্গে থাকতে আগ্রহী এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করেছে, উদ্দেশ্য ছিল নির্বাচন এবং সরকার গঠনেই মহাজোট কাজ করবে একসঙ্গে। আমরা সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম নির্বাচনে, সরকার গঠনেও আমরা সেখানেই থাকব, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। এদিকে মহাজোটের শরিক নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। জাতীয় পার্টির যে আসন সংখ্যা সেই হিসাবে জাতীয় পার্টি ন্যায্য বিরোধী দল হিসাবে ভূমিকা রাখার যোগ্যতা অর্জন করেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি ম্যান্ডেটটা অনেক বড়, যেখানে প্রত্যাশাটা অনেক বেশি। সে প্রত্যাশার সাথে খাপ খাইয়ে চলা, প্রত্যাশা পূরণের জন্য কাজ করা, অবিরাম পরিশ্রম করা, যেহেতু ম্যান্ডেট অনেক বড়, প্রত্যাশা অনেক বড়। উন্নয়ন কাজে অংশীদার হতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরাও। সরকারি দল আর স্বতন্ত্র তো ব্যাপার না, ব্যাপার হলো তারাও সংসদ সদস্য, আমিও সংসদ সদস্য। তো আমি বিগতবারও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলাম, আমি সরকারের সহযোগিতা পেয়েছি, উন্নয়ন করতে পেরেছি। ইনশাল্লাহ আমি এবারও আশা করি যে আমি কাজ করতে পারবো। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে নতুন সরকারকে চ্যালেঞ্জে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, 10 বছরের ধারাবাহিকতায় দেশ পরিচালনা করলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন অসম্ভব হবে। এই অবস্থায় নতুন সরকারকে গুম খুন ও ক্রস ফায়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মী নূর খান। নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগামী 5 বছর দেশ পরিচালনায় নতুন সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন, গেল মেয়াদের লাগামহীন খেলাপি ঋণ বা অর্থ লোপাটের ঘটনায় সমালোচনায় পড়েছিল গোটা ব্যাংকিং খাত। এ পরিস্থিতিতে নতুন সরকারের কাছে দুর্নীতিবাজদের পরিচয়ের ঊর্ধ্বে বিচারের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। বেসিক ব্যাংকের যে ঘটনা দৃষ্টান্ত হিসাবে বা পুরো ব্যাংকিং খাতে যে অনিয়ম, যে লুটপাট থেকে শুরু করে ঋণ খেলাপি এবং জালিয়াতি, যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে তার সাথে জড়িত যে মূল হোতা, তারা কিন্তু এবার আবার সংসদে অধিষ্ঠিত হয়ে আবার অবস্থানটাকে আরও সুদৃঢ় করার সুযোগ পেয়ে যায়। দুর্নীতি প্রতিরোধের দৃষ্টিকোণ থেকে গত 10 বছর যেভাবে প্রক্রিয়াটা চলেছে সেটা অব্যাহত থাকলে কিন্তু যে জিরো টলারেন্সের কমিটমেন্টটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে পড়বে। দেশের গুম ও ক্রস ফায়ার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বিভিন্ন সময়ে উদ্বেগ জানিয়েছে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন। আর তাই আইনের শাসন প্রতিষ্ঠায় সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন মানবাধিকার কর্মীরা। মাদকের ব্যাপারে ক্রস ফায়ারকে জিরো টলারেন্সের নমুনা হিসাবে উপস্থাপন করতে চান, এটি বিচারহীনতার জন্ম দিচ্ছে। তাদেরকে চিহ্নিত করা, যাদের গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের কথা পরিবার অথবা প্রত্যক্ষদর্শী মুখ দিয়ে আমরা পেয়েছি। তদন্ত কমিশন খুঁজে বের করবেন যে এই ঘটনাগুলোর সাথে কারা যুক্ত, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন, সংসদকে কার্যকর ও জবাবদিহিমূলক করাই এখন সরকারের সামনে মূল চ্যালেঞ্জ। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরের নির্যাতিতার ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার খলিলুল্লাহ। এদিকে গৃহবধূকে ধর্ষণের মূল নির্দেশদাতা সাবেক ইউপি সদস্য রুহুল আমিন ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুবর্ণচরের গৃহবধূ গণধর্ষণেরই শিকার হয়েছেন, এমনটাই আলামত মিলেছে ডাক্তারি পরীক্ষায়। বৃহস্পতিবার প্যাথোলজিক্যাল রিপোর্টের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেছে এবং আমরা আজকে পাঠিয়ে দিয়েছি। এটাতে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটার তদারকি করছেন এবং উনি আমাকে জানিয়েছেন যে এটাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
এদিকে গৃহবধূকে গণধর্ষণের মূল নির্দেশদাতা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণ মামলায় 5 জনকে গ্রেফতার করা হলো। বুধবার রাতে জেলা সদরের একটি হাঁস মুরগির খামার থেকে রুহুল আমিনকে এবং সেনবাগের একটি ইটভাটা থেকে ইব্রাহিম খলিল বেচুকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত মামলার প্রধান আসামি সোহেল সহ 3 জনকে গ্রেফতার করা হয়। 9 জনের মধ্যে আমরা 5 জন অ্যারেস্ট করেছি। তারপরে আমাদের ড্রাইভ কিন্তু অব্যাহত আছে। ইনশাআল্লাহ আর যে কয়জন আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। দলের সাথে কী রকম সম্পৃক্ত আছে সেটা আমরা বিবেচনা করি না, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করি। এর আগে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে দেখতে যান। ভিকটিমের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার রাতে সুবর্ণচরের এই গৃহবধূকে তার বাড়িতে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই নারী ও তার স্বজনদের দাবি, ধানের শীষে ভোট দেয়াকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ধর্ষণের শিকার হন 4 সন্তানের জননী। 9 জনকে আসামি করে ধর্ষণ মামলাও করেছেন তার স্বামী। আঙ্গ ভাই বোন বেগুনের আর রুমে বান্ধি দিয়েছে আর আব্বুরি এনে সরে এর লাগে বান্ধি দিয়েছে। আর মারে ঘরটা চুল চাবি ধরে উল্টেনে এক ধাক্কা দিয়ে হেলাই দিছে, হেলাই দিয়ে আনা মুড়ে গাতন বেড়াচ্ছে এর মুখ বান্ধে রয়েছে। হেরা 9 জন আনা মার 2 জন ওনা আরে আঙ্গ এবার ধরে রেখি আর গাছের যদি হিক না দিই তো আরে টানি লই যাবে আঙ্গ আছে আর ঠিকই নিয়ে লই যা তোর একটা জগ করিয়ে না। এদিকে গণধর্ষকদের বিচারের দাবিতে মাইজদি টাউন হল মোড়ে মানববন্ধন করেছে নোয়াখালী সচেতন ছাত্র সমাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পরবর্তী তারিখ 13 জানুয়ারি ঠিক করেছেন আদালত। বিচারক পরিবর্তন হওয়ায় নতুন করে অভিযোগ গঠনের শুনানি আবার শুরু হয়। শুনানি চলার সময় আদালতের পরিবেশ নিয়ে আবারও অসন্তোষ জানান বেগম খালেদা জিয়া। রাষ্ট্রের ক্ষতি করে কানাডিয়ান কোম্পানি নাইকোকে তেল গ্যাস অনুসন্ধানের সুযোগ করে দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে নতুন বিচারক শেখ হাফিজুল ইসলাম বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি নতুন করে শুরু করতে বলেন। সেই অনুযায়ী দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। পরে ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানি শুরু করে বক্তব্য রেখে মুলতবির আবেদন করেন। 2019 সালে আবার ওর নামকে যে এই মামলার কার্যক্রম আবার শুরু হলো। গত বছর আমরা এই মামলার কার্যক্রম শেষ করে রেখেছিলাম, কিন্তু আবার নতুন করে জজ সাহেব আসার কারণে উনি বললেন যে যেহেতু আমি নতুন এসেছি আমি নতুন করে শুনবো, সেই কারণেই আবার ওর নামকে যে শুনানি করতে হচ্ছে। 13 তারিখ ধার্য হয়েছে এবং আমরা আশা করছি হয়তো আগামী তারিখে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে একটি আদেশ পাব। দুদক যে অভিযোগ এনেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন এই মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ। এটার যদি কেউ অপরাধ করে থাকে তাহলে যারা এটা চুক্তি সই করেছিলেন 97 সালে তারাই তাহলে এটার জন্য দায়ী। এটার জন্য তো আমরা কেউ দায়ী হতে পারি না। হ্যাঁ, আজকে উনি নিজে আদালতকে বলেছেন যে এইখানে বসার কোনো জায়গা নেই, আইনজীবীদের পর্যন্ত বসার কোনো জায়গা নেই, এখানে কি করে বিচার করতে পারে। এই মামলায় সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী সহ 4 আসামি পলাতক আছেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবর শিকারে থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বাম জোটের প্রার্থীদের নিয়ে 11 জানুয়ারি গণশুনানি করবে বাম গণতান্ত্রিক জোট। আপনারা দেখছেন বাংলা ভিশন শো। স্বাগত আরেকবার বাংলা ভিশন শো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী সফলভাবে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনীর ভূমিকায় জনগণ সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচনের দিন হতাহতের ঘটনা ঘটলেও সাধারণ মানুষ নিরাপদে ছিল।
সকালে পূর্বাচলে জলশিরি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি জানান, সেনাবাহিনীর ঐতিহ্য ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে নির্বাচনের দিন হয়নি। টহলের মাধ্যমে সারা দেশে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী, যার ফলে আশ্বস্ত হয়ে ভোট দিয়েছেন ভোটাররা। তিনি বলেন, সুনির্দিষ্ট কাজে থাকায় চাইলেও সব ক্ষেত্রে সেনাবাহিনী কাজ করতে পারবে না। এর আগে জলশিরি আবাসন প্রকল্পে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, জলশিরি পাবলিক স্কুল ও কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেন সেনাপ্রধান। ইলেকশনের দিন বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। তারা ছিল বিভিন্ন দলের কর্মী ছিল, সম্ভবত তাদের মধ্যে হলো গণ্ডগোলে, কিন্তু কেউ আপনারা কোনো জায়গায় রিপোর্ট দিতে পারেননি যে কোনো একটা ভোটার ভোট দিতে যাওয়ার পথে, আসার পথে বা কখনো তারা আক্রান্ত হয়েছে। আমরা চেষ্টা করেছি জনগণকে নির্ভয় দিতে, তারা যাতে ভোট দিতে পারে, এবং সেই হিসাবে আমি মনে করি যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে। এখানে কেউ বলতে পারবে না যে আমরা কারো পক্ষ নিয়েছি। নির্বাচন এরই মধ্যে সম্পূর্ণ। সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার ও আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আস্ক ফাউন্ডেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের চেয়ারম্যান এনামুল হক। তার মতে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে বিগত যে কোনো নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে অনেক বেশি ভোট পড়েছে। তিনি বলেন, সারা দেশে 1245টি কেন্দ্রে তাদের কর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। কেন্দ্রগুলোতে অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হয়েছে বলে তিনি দাবি করেন। বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ায় দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক শামসুল হক নিউটন, উপদেষ্টা কামরুল হাসান খান আসলাম ও আব্দুস সালাম খান। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে বাম জোটের প্রার্থীদের নিয়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। আগামী 11 জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে এই শুনানি হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন জোট নেতা রুহিন হোসেন প্রিন্স। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাম জোটের প্রার্থীরা 125টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। রুহিন হোসেন প্রিন্স নির্বাচনকে নজিরবিহীন ভোট ডাকাতি আখ্যা দিয়ে তা বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানান। তিনি দাবি করেন, নির্বাচনের দিন ভোর থেকেই সারা দেশে ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে একটি দলের পক্ষে সিল মারতে বাধ্য করা এবং বিরোধী দলীয় ভোটারদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এসব ঘটনার মাধ্যমে পুরো নির্বাচনকে অর্থহীন ও হাস্যকর করে তোলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি বলে জানান রুহিন হোসেন প্রিন্স। নগরী পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সকলকেই দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজিএমই এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। বিকেলে রাজধানীর বনানীতে পরিচ্ছন্ন নগর চাই, নিজের কাজে লজ্জা নাই কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন তিনি। আতিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার ঢাকাকে আধুনিক নগরী হিসেবে সারা বিশ্বে পরিচিত করাতে কাজ করছে। এই কাজে সকলকে সহায়তার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চলচ্চিত্র ও টেলিভিশন তারকারাও অংশ নেন। তারা বলেন, পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে হবে নিজের ঘর থেকে, তাহলেই রাস্তাঘাট এবং পুরো নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব। রাজধানীর লালবাগের ইসলামবাগে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় 8টি প্লাস্টিক কারখানা। আহত হয়েছে কমপক্ষে 5 জন। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের। এলাকাবাসী জানায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি কারখানায়। কারখানাগুলোতে সে সময় কাজ করছিলেন অর্ধশতাধিক শ্রমিক। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, প্লাস্টিকের কারণে আগুন নেভাতে সময় বেশি লেগেছে তাদের। এর আগে এই কয়েক দফায় আগুন লেগেছিল প্লাস্টিক কারখানাগুলোতে। লক্ষ্মীপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় 10 যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার পুলিশের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। অভ্যন্তরীণ দ্বন্দ্বে আহত 2 যুবলীগ নেতার সমর্থকরা হাসপাতাল চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে পুলিশ ও সাংবাদিক সহ 10 জন আহত হন। এই ঘটনায় পুলিশের SI আব্দুল আলিম বাদী হয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রূপম হাওলাদারকে প্রধান আসামি করে 25 জনের নাম
উল্লেখ সহ অজ্ঞাত আরও 40-50 জনের নামে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে 10 জনকে আটক করে। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। এছাড়া শীতের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বেড়ে গেছে। চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হিমালয়ের খুব কাছে হয় লালমনিরহাটে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। শিশু ও বয়স্করা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন। ঠান্ডার কারণে কৃষি শ্রমিকরাও পড়েছেন চরম বিপাকে। ঠান্ডা উপেক্ষা করে কাজে যোগ দিলেও টিকতে পারছেন না জমিতে। নিদারুণ কষ্টে দিন কাটছে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের মানুষদের। ঠান্ডার তো করে হাতে বের করে নেন কি জিজ্ঞেস করেন কই জান হেভি ঠান্ডা চলছে, হেম পড়তেছে না, হেম মতো খুব ঠান্ডা হেভি চলতেছে। প্রচন্ড শীত, শীতের জন্য তো বাড়ানি যায় না। রংপুরেও একই অবস্থা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারিদিক। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন জেলাবাসী। জেলায় শীত নিবারণে খড়কুটোয় আগুনে পুড়ে মারা গেছে একজন, দগ্ধ 13 জন। ঠান্ডাতে লোকজনও বেড়াইতেছে না, স্কুল ছাত্রছাত্রীরা উঠতেছে তাও না, উঠে না। শীত ওরা বেড়াইতে পারতেছে না ঠান্ডাতে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমবে বলে আশঙ্কা স্থানীয় আবহাওয়া অফিসের। আমরা আশা করতেছি গতবার যে ঠান্ডাটা হয়েছিল সেটা থেকে ঠান্ডাটা একটু বেশি হতে পারে। নীলফামারীতেও শীত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধ। হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ায় এই রোগের উৎপত্তি বলছেন চিকিৎসক। বাচ্চাদেরকে ঠান্ডা লাগানো যাবে না, বিশেষ করে এই ঠান্ডার সময় যে পানি ব্যবহার করে মানুষ, এই পানি ঠান্ডা থাকে। এই ঠান্ডা পানিটা যদি একটু গরম করে ব্যবহার করে তাহলে এই শীতের হাত থেকে রক্ষা পেতে পারে। তাছাড়া বাচ্চাদেরকে গরম কাপড় পরাতে হবে সময় মতো। শীতের প্রকোপে গায়ে বাঁধাতেও দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগ। ঠান্ডা ও রোটা ভাইরাসে আক্রান্তের কারণে ঝুঁকিতে পড়েছে শিশুরা। গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে 3 শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। প্রতিদিন ভর্তি হচ্ছে অন্তত 30 থেকে 40 জন শিশু। এসব শিশুদের বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরশুদিন থেকে পাতলা পায়খানা, এই জন্যে কালকে নিয়ে যাচ্ছি। বমি করে, মানে যেটাই খায় সেটাই একবারে শ্বাস ইয়ে করে। চিকিৎসক জানালেন, চিকিৎসা সেবার পাশাপাশি অভিভাবকদের সচেতনতায় পারে এসব রোগের আক্রমণ থেকে রোগীকে রক্ষা করতে। রোটাভাইরাল ডায়রিয়াটা হচ্ছে এমন ডায়রিয়া যেটা হচ্ছে আপনি যত ওষুধই দেন না কেন, এটার মিনিমাম 5 দিন আর ম্যাক্সিমাম হচ্ছে 7 দিন থেকে 14 দিন পর্যন্ত অনেক সময় এক্সটেনশন হয়। বাচ্চারা যে কোনো খাবার ধরার সময় যদি পরিষ্কার করে, হাতটা যদি সাবান দিয়ে ধুতে পারে, তাহলে 99% ভাইরাস নির্মূল হবে। এদিকে শীতের তীব্রতা কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়েও। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইতালির ভেনিস আর জাহাজ নির্মাণ শিল্প একে অন্যের সঙ্গে পরিপূরক। বন্দরনগরী ভেনিসের বুক জুড়ে প্রবাসী বাংলাদেশিদের জয় জয়কার। গেল 1 যুগের বেশি সময় ধরে এই ভেনিসে প্রবাসী বাংলাদেশিরা লাল সবুজের পতাকা সমুন্নত রেখেছেন, যুক্ত হয়েছেন মূলধারার শিল্প প্রতিষ্ঠানে। মূলত সেখানে বসবাসকারী মুজিব সরকারের বদৌলতেই জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে সম্পৃক্ত হয়েছে প্রায় 600-র বেশি শ্রমিক। ইতালির ভেনিস নগরী ঘুরে আরও জানাচ্ছেন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপ। জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত এক নগরী ভেনিস। বিশ্বখ্যাত জাহাজ নির্মাণের জন্য ইতিমধ্যে খ্যাতি কুড়িয়েছে পানির উপর ভাসমান শহর ভেনিস। 1 যুগ আগে উচ্চতর পড়াশোনার জন্য ইতালি আসেন গাজীপুরের বাসিন্দা মুজিব সরকার। পড়াশোনার ফাঁকে ফাঁকে চাকুরি, পরবর্তীতে প্রতিষ্ঠা করেন নিউ ওয়ার্ল্ড সার্ভিস SR। মুজিব সরকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম এক গর্বের নাম, যিনি নিজ যোগ্যতায় স্থান করে নিয়েছেন দেশ ও প্রবাসের হাজারো মানুষের হৃদয়ে। চাকুরির সুযোগ করে দিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের। ইটালিতে আসার পর দেখলাম ইটালি জাহাজ নির্মাণ শিল্পে উন্নত, এবং এই জন্য এই শিল্পে আমরা যদি ব্যবসা শুরু করি তাহলে অনেকের কাজ দেওয়া যাবে, অনেক শ্রমিককে কাজ দেওয়া যাবে। কাজে আমি এই শিল্পের ব্যবসা শুরু করলাম। ভেনিস ছাড়াও ইতালির বিভিন্ন শহর এবং ইতালির বাহিরে ফ্রান্সেও রয়েছে মুজিব সরকারের প্রতিষ্ঠান। আমার এই ব্যবসা ইটালির অনেকগুলি শহরে আছে। সাধারণত বড় বড় শিপইয়ার্ডগুলি ইটালির ভিতরেই 2, 3, 4, 500, 600 কিলোমিটার দূরত্বের মধ্যেই আছে। এর মধ্যে অনেকগুলি জায়গাতেই আছে, প্লাস ইটালির বাইরে অর্থাৎ ফ্রান্স বা ইউরোপের অন্য সব দেশেও আছে।
সঠিক সময়ে বেতন বোনাস, শ্রমিকের নিত্যদিনের চাহিদা মেটানোর পাশাপাশি লিবিয়া হয়ে ইতালিতে আসা নিরুপায় প্রবাসী বাংলাদেশিদের আস্থার নাম হচ্ছে মুজিব সরকার। লিবিয়া থেকে প্রচুর পরিমাণ লোক আসছে যাদের কাজ নাই, কর্ম নাই এবং ডকুমেন্টের সমস্যা, এবং তার সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা লোক অনেক ভালো আছে। দেশ থেকে হাজার মাইল দূরে তবুও দেশের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসায় বহির্বিশ্বে লাল সবুজের পতাকার নিশান উড়িয়ে যাচ্ছেন মুজিব সরকারদের মতো শত শত প্রবাসী বাংলাদেশি। আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তারাই হচ্ছে সত্যিকারের রেমিটেন্স যোদ্ধা। তাদের ঘামে এবং পরিশ্রমে আজকে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সমৃদ্ধি হচ্ছে। তবে তাদের পেছনে যে মানুষটি কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন মুজিবুর রহমান সরকার। তারা মনে করছেন মুজিবুর রহমান সরকারের মতো এই সমস্ত দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশি তাদের এই অবদানের কথা কখনোই ভুলবেন না। ফয়সাল আহমেদ দ্বীপ, বাংলা ভিশন, ভেনিস, ইতালি। ইয়ামাহা মোটরসাইকেল ও স্কুটারের নতুন গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের সহজ ঋণ ও কিস্তি সুবিধা নিয়ে এলো এসিআই মোটরস। এ উপলক্ষে রাজধানী তেজগাঁওয়ে এসিআই সেন্টারে দ্বিপক্ষীয় চুক্তি সই করে ব্র্যাক ব্যাংক ও এসিআই মোটরস। এসিআই লিমিটেডের ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রদীপ কর চৌধুরী ও ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেল ডিভিশন নাজমুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এই অংশের শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের ঐতিহ্যবাহী শবরীমালা মন্দিরে দুই নারীর প্রবেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির কেরালা রাজ্য। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত 15। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মন্ত্রিসভার শপথ সোমবার। শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির। শপথ নিয়েছেন নবনির্বাচিত 290 এমপি। এবারও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ মহাজোট এমপিদের। শপথ নেননি ঐক্যফ্রন্টের এমপিরা। প্রশ্নই ওঠে না শপথের, বলেছেন মির্জা ফখরুল। ভোটে অনিয়মের প্রমাণ সহ ইসিতে স্মারকলিপি ধানের শীষ প্রার্থীদের। সরকারই থাকতে চায় জাতীয় পার্টি, তবে সিদ্ধান্ত নেবে মহাজোট, বলেছেন দলটির নেতারা। কয়েকদিনের মধ্যে শপথ নেবেন জাপা চেয়ারম্যান এরশাদ। নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের আলামত মিলেছে ডাক্তারি পরীক্ষায়। মূল ইন্ধনদাতা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ 5 জন গ্রেফতার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 1:30টায় দেখা আমন্ত্রণ রইল। সেটা ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।